খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের সমালোচনার মুখে বাংলাদেশের ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচে ভরাডুবির পর মূল টেস্টে বাংলাদেশ দলের সক্ষমতা নিয়ে উঠেছে প্রশ্ন। সাম্প্রতিক পরিসংখ্যানও পক্ষে নেই টাইগারদের। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে উড়িয়ে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রিটোরিয়ায় 3 দলের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে 8 উইকেটে হারিয়েছে জাকির হাসানের দল। নিষেধাজ্ঞার খড়গ থেকে মুক্তি পায়নি দেশি ফুটবলের 3 ক্লাব। আগামীকাল লিগে ক্লাব রেজিস্ট্রেশনের শেষ দিন। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোর দৌড়ঝাঁপ। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় বাফুফে। চলছে ফুটবলের দলবদল মরশুম। আগামী 21 আগস্ট থেকে বাংলাদেশের ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে। সেই সূচিও অনেকটাই রেডি, কিন্তু এই যে সূচি চলমান, সূচি শুরু হয়ে গেছে, কিন্তু ক্লাবগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের ফুটবলের দুটো বড় দল আবাহন এবং বসুন্ধরা কিংস এখনো আছে ফিফার নিষেধাজ্ঞার মাঝে, এবং তাদের দলবদলটা এখনো স্থগিত। বসুন্ধরা কিংস ছেড়ে যাচ্ছেন অনেকেই, সেই তালিকায় কোচ যেমন আছেন, প্লেয়াররা তো অবশ্যই আছেন। এবং বসুন্ধরা কিংসের ফিউচার কি, বাংলাদেশের ক্লাব কালচারের ফিউচার কি, নিষেধাজ্ঞার বেড়াজালে ফুটবল, এই শিরোনামের যখন আজকের আলোচনা, তখন আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন মাহবুব হোসেন রক্সি, যিনি বসুন্ধরা কিংসের কোচ হিসেবে আছেন। রক্সি ভাই, স্বাগত আপনাকে স্টুডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। রক্সি ভাই, খুব স্বস্তিদায়ক টাইম যাচ্ছে না আপনার জন্য? বসুন্ধরা কিংস, আমি গতকালকেও যখন আপনার সঙ্গে ফোনে কথা বলছিলাম, তখন আপনি ক্লাবে একটা মিটিংয়ে ছিলেন, বেশ দৌড়ঝাঁপ করছেন আপনারা। নিষেধাজ্ঞাটাকে শেষ পর্যন্ত অ্যাভয়েড করা যাচ্ছে কিনা? 12টা নিষেধাজ্ঞা বসুন্ধরা কিংসে নেবে। আমরা বলছি বসুন্ধরাকে বাংলাদেশের সবচেয়ে পেশাদার ক্লাব, তাদের নিজস্ব স্টেডিয়াম নিয়ে তারা কাজ করছে, একটা বেশ অনেকটা আলোচনার জন্ম দিয়ে তারা ছিল, দাপট দেখিয়েছে এতগুলো বছর। বসুন্ধরার অবস্থা এখন অ্যাকচুয়ালি এই মুহূর্তে কেমন? কোচ হিসেবে আপনি বসুন্ধরাকে নিয়ে কেমন ফিল করছেন? ইনশাল্লাহ খুবই ভালো কোশ্চেন। সবার জন্য আসলে বসুন্ধরা মানে বাংলাদেশের ফুটবলের একটা আলোড়ন এবং উন্মোদনা এবং জাগরণ সৃষ্টি করেছিল, এবং বসুন্ধরা না হলে বাংলাদেশ ফুটবল কোন পর্যায়ে যাবে সেটাও মানুষ বুঝতে পারছে। বসুন্ধরা ছাড়া বাংলাদেশ ফুটবল কিভাবে উন্নতি করতে পারে সেটা আসলে মানুষের বোধগম্য হতে পারছে না, এবং সেই জন্যই অনেক বেশি উৎসাহিত এবং এটাকে নিয়ে অনেক বেশি প্রতিদিনই কোশ্চেন আসছে। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ, আসলে আমরা, আপনি বললেন, কালকে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমাদের শ্রদ্ধেয় বসুন্ধরা কিংসের সভাপতি আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের ব্যান্ডের যে সব প্রক্রিয়া সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে, এবং ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, এবং সেই জায়গা থেকে আমরা আশ্বস্ত করতে পারি যে আমরা পুরো দমে দল বদলে অংশগ্রহণ করব, এবং আমরা একটা ভালো দল বদল করব, এবং ভালো একটা টিম দিবে। বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান শ্রদ্ধেয় নিজে কমিটমেন্ট করেছে, আমরা আবার আগের মতো একটা চ্যাম্পিয়ন ফাইট টিম তৈরি করতে চাই, এবং সেই প্রক্রিয়াধীনেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। ক্লাব লাইসেন্সের লাস্ট দিন আগামীকাল, এবং ফিফা ব্যান যদি আপনাদেরকে উজ্জ্ব করে আবার নামতে হয়, মাঠে নামতে, তাহলে আপনাদের হাতে 24 ঘন্টার মতো, আমি যদি সবকিছু ঠিকঠাক ধরে আজকের দিনটা শুধু মোটামুটি মোর দেন 24 আওয়ার্স ধরলাম, 36 আওয়ার্স অ্যাট ম্যাক্স আমার যদি আছে। এই 36 ঘন্টা তো বসুন্ধরার জন্য খুব ভাইটাল, প্রতিটা সেকেন্ডই মনে হয় খুব ইম্পর্টেন্ট। এটা আসলে অফিসিয়ালি একটা প্রক্রিয়াধীন আছে, এবং এই কাজগুলি কিন্তু আমাদের একটা সিস্টেমেটিক একটা স্টাফ আছে, এবং এটা কিন্তু যখন থেকে ব্যান্ডের কাজ শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা ক্লাব লাইসেন্সিং শুরু করেছি, এবং সেই জায়গা থেকে আশ্বস্ত হতে পারা যাবে যে আমরা যে 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই ব্যান্ড থেকে মুক্ত হলে এই ক্লাব লাইসেন্সিংয়ের প্রক্রিয়াও কিন্তু এটা একটা সিস্টেমের মধ্যে আছে, এটাও কিন্তু আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ করতে পারবো, এবং আমরা দল বদলে অংশগ্রহণ করতে পারবো। এইটুকু আমাদেরকে আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট এটা পুরো দমে এবং আশ্বস্ত করেছে। এটা নিয়ে আমাদের এখন আর টেনশন নেই। আমাদের টেনশন হলো আমরা
দল বদলে অংশগ্রহণ করব এবং আমরা আমাদের প্লেয়ারগুলোকে কীভাবে ধরে রাখবো। আমাদের টেকনিক্যাল টিমের কাছে বেশ কিছু ডেটা আছে বসুন্ধরা কিংস নিয়ে, সেই জিনিসটা আমরা ডেটাটা একটু দেখতে যাবো। তবে সিচুয়েশন যেদিকে যাচ্ছে আমি সেই ডেটাগুলো প্রেজেন্ট করার জন্য রিকোয়েস্ট করবো তাদেরকে, যে এই যে বর্তমান যে অবস্থা সেটা তো হচ্ছে অনেক প্লেয়ার কিন্তু আপনাদের ক্লাব ছেড়ে চলে যাচ্ছে, অনেক কোচ চলে গেছে, এবং আজকে সকালের যেটা লাস্ট আপডেট যে বাংলাদেশ জাতীয় দলের যিনি কোচ এবং গোলরক্ষক কোচ নুরজামান নয়ন তিনিও চলে গেছেন। আমি দেখি একটু কিংসদের ঘরে অস্বস্তি, ফিফার 12 নিষেধাজ্ঞা বসুন্ধরা কিংসের নামের পাশে, ক্লাব রেজিস্ট্রেশনের একদিন আগেও 1 ডজন অভিযোগ তাদের নাম পাশে, নিষেধাজ্ঞা এবং অনিশ্চয়তার কারণে ক্লাব ছেড়েছেন অনেকেই, যাদের মধ্যে আছেন দীর্ঘদিনের সঙ্গে ফয়সাল আহমেদ ফাহিম, সাদউদ্দিন, সোহেল রানা জুনিয়র এবং ফরওয়ার্ড শাহরিয়ার ইমন। 7 বছর পর আমি যেটা বলছিলাম, আজকে সকালে আমরা খবরটা পাই যে গোলরক্ষক কোচ নুরজামান নয়ন, যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে ছিলেন এবং বাংলাদেশের দেশসেরা গোলরক্ষক কোচ বলতে তাকে আপত্তি নেই আমাদের, আর তিনি ক্লাব ছেড়ে গিয়েছেন। বিদেশি পারফর্মারদের মধ্যে ডোরিয়ালটন, তিনি পাড়ি জমিয়েছেন মালদ্বীপ লিগে, আপনাদের সাফল্যের একটা বড় নাম ভরসার জায়গা ছিলেন ডোরিয়ালটন। এবং কিংস এখন পর্যন্ত যদি আমরা বলি 6 জন ন্যাশনাল টিমের প্লেয়ার এখনও রয়ে গেছেন কিংসের বিশ্বস্ত সৈনিকেরা, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, রাইট উইঙ্গার রাকিব, হৃদয়, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ এবং আমাদের ভেটারান মিডফিল্ডার সোহেল রানা সিনিয়র। এই সিচুয়েশনটাকে অ্যাকচুয়ালি কীভাবে এক্সপ্লেন করুন, বিশেষ করে যেহেতু মেইন টিমের 4 জন এবং গোলরক্ষক কোচ নয়ন ভাইয়ের চলে যাওয়া? আসলে এটা কিন্তু সব সম্পূর্ণ এই বছর বা সামনে যে গত বছর গেছে এটাকে একটা সার্কমস্টেশন পরিস্থিতির শিকার। হ্যাঁ, বসুন্ধরা টিম কেন সারা ওয়ার্ল্ডেরই সার্কমস্টেশন যেটা চেঞ্জ হয়, সেই জায়গা থেকে একটা বৈরী পরিবেশ হয়েছে এবং সেখান থেকে ক্লাবের উপরে এটা এফেক্ট হয়েছে। ইনশাল্লাহ সেই জায়গা থেকে আমাদের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছে, আমরা সেটা থেকে কাটিয়ে উঠছি এবং সামনে ইনশাল্লাহ আরও আমরা আবার আমাদের মতো ঘুরে দাঁড়াবো এবং ভালো করব। এটা একটা ব্যাপার থাকে, কিন্তু দলবদল জিনিসটা এরকম এবং ক্লাবের কনফিডেন্স লেভেলের থেকে অনেক প্লেয়ারই আপনি ওয়ার্ল্ড ওয়াইজে এখন যে দলবদল দেখেন, সালার মতো প্লেয়ার লিভারপুলে কি দেয়নি, আলটিমেটলি তাকে চলে যেতে হয়েছে। এখানে ভিনিসিয়াসের মতো প্লেয়ারকে দর কষাকষি দেখা যাচ্ছে, তাকে নিয়েই যাচ্ছে, সেখানে কিন্তু আবার 2032 পর্যন্ত কন্ট্রাক্ট করছে। সেম এখানে দেখা যাচ্ছে ফয়সাল, সাদ, সোহেল রানা আমাদের লাস্ট কেউ 1 বছরের, কেউ 3 বছরের পারফরমেন্স করে আসছে, 4 বছর ধরে আমাদের সাথে ছিল। তো সেই জায়গা থেকে একটা কিন্তু এফেক্ট হয়, একটা টিম কম্বিনেশন থাকে, যেখানে একটা টিম একটা সুন্দর দাঁড়ানোর পরে আমরা কিন্তু 7টা প্রফেশনাল লিগে 6টাতেই আমরা চ্যাম্পিয়ন, সবচেয়ে কম সময়ের জন্য আমরা বিরল রেকর্ড। যেই মানে এক্সপেকশনটা দর্শকদের জন্য অনেক বেশি, আমাদের দর্শকরা, বসুন্ধরার দর্শকরা সেটাই চেয়েছে, আমরা একটা জায়গায় চলে গেছি এবং এটাই মেনটেন করছি ইনশাআল্লাহ। তো একটা সবসময় কিন্তু উত্থান পতন থাকে, সব জায়গার একটি বা ভালো দিন খারাপ দিন আসে এবং ভালো দিনের পরে খারাপ দিন, খারাপ দিনের পরে আবার ভালো দিন আসবে, এটাই স্বাভাবিক। এবং সব পরিস্থিতি কন্ট্রোল করার মতো ক্ষমতা বসুন্ধরা আছে এবং বসুন্ধরা সেইভাবেই আছে এবং স্পোর্টসে বসুন্ধরা একটা উজ্জ্বল নক্ষত্র। এবং চেয়ারম্যান সাহেব এবং এমডি আমাদের টিমের যে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রেসিডেন্টকে নিয়ে বসেছিল এবং বলেছে আমরা এই বছরও আমরা যতটুকু সময় লাগে সের মধ্যে আমরা একটা ভাইস টিম করব। নয়নের কথাটা বলছি, নয়নও আমাদের সাথে অনেকদিন ধরে ছিল। এখন নয়নের কিছুটা পারিবারিক সমস্যা এবং সামাজিকতা রক্ষার জন্য যেটা হয়, যে বসুন্ধরার সাথে তার এত সুন্দর দিন এবং সব কিছু নিয়েই সে একটা সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছিল যে এখন সে এটাকে চলমান করতে পারছে না। এবং সবাই কিন্তু বেটার অপশনের দিকে যায়, যে মনে করছে যে বসুন্ধরা হচ্ছে তার ওইটা বেটার অপশন। হ্যাঁ, আর বসুন্ধরা কাউকে আটকে রাখে না, কারোর জন্য কেউ বসেও থাকে না। একজন চলে গেলে কিন্তু আরেকজন আসে এবং ওখান থেকে আবার শুরু হয়ে যাবে, একজন চলে যাবে। হ্যাঁ, কিছু সময়ের জন্য এটা এফেক্ট হবেই এবং আস্তে আস্তে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, কেউ কারো জায়গায় বসে থাকে না, হয় বেটার হয়, এটা স্বাভাবিক। যেহেতু আমি নিজে যখন শুরু করি আমার 1 বছর পরেই তাকে নিয়ে আসছি এবং টানা সবগুলি চ্যাম্পিয়নশিপের সাক্ষী এবং জাতীয় দলে আমরা একসাথে কোচ ছিলাম, আমি সহকারী কোচ, ও গোলকিপার কোচ, আমরা 2টা বছর একসাথে কাজ করছি। অস্কার সহ যখন আমরা নিয়ে গেছি সাফ টিম, মালদ্বীপে খেলেছি, তখনও ছিল। তো ওর এই জায়গা থেকে এবং গোলকিপার কোচ হিসেবে নিজ নন্দে সে ভালো এবং টিমের গোলকিপার দেখে সেই জায়গায় তৈরি করেছে এবং ভালো জায়গায় নিয়ে গেছে। তার হাতে লাস্ট জিকো ছিল এবং জিকো দেশ সেরা এবং এশিয়ার সেরাও গোলকিপার হয়েছে ট্রেনিং থেকে। এখন আমরা শ্রাবণকে পাচ্ছি এবং বাইরে আছে সুজন আছে, ওদিকে আছে মৃতুল মার্মা। যখন ন্যাশনাল টিমে যায় তখন ও ট্রেনিংগুলি করায়। এখন বাকিটা ওর একদম সম্পূর্ণ, এটা কিন্তু একটা টিম ছেড়ে থাকবে বা চলে যাবে এটা ব্যক্তিগত এখতিয়ার এবং তাকে কাকেও ফোর্সও করবো না, সেও হবে না। যতটুকু জানি সে রিজাইনের জন্য আপিল করেছে, দিয়েছে। এখন ক্লাব অ্যাকসেপ্ট করবে না করবে এটা ক্লাবের ব্যাপার। একটা সময় থাকে যে হ্যাঁ 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা, এটার ব্যাপার। এবং ও যদি
কেউ যদি নিজে না থাকতে চায়, নিজে না কাজ করতে চায় বা মন না বসে, তাকে কিন্তু জোর করে খেলানো যায় না, আর পারফরমেন্সও করা যায় না। তো বসুন্ধরার জন্য অ্যাকচুয়ালি সামনের এই যে দল বদল আপনার সেপ্টেম্বর পর্যন্ত চলবে, কালকে রেজিস্ট্রেশনের লাস্ট টাইম, এই জিনিসটাকে আপনারা প্লেয়ারদের সাথে আপনারা অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা কীভাবে করছেন যারাই রয়ে যাচ্ছে? বা ধরেন আপনাদের তো নিশ্চয়ই একটা প্ল্যানও আছে যে হ্যাঁ আমরা এই প্লেয়ারকে মার্কেটে অ্যাভেলেবেল আছে তাদেরকে আমরা পিক করতে চাই, সেক্ষেত্রে আপনার কমিউনিকেশনটা কীভাবে করছেন? আসলে এটা আমরা মানে একটা জিনিস কিন্তু খুব বসুন্ধরা, আপনি নিজেই বলছেন বাংলাদেশের সর্বোচ্চ টিম, কোনো জিনিসের জন্য কিন্তু বসে নেই। আমাদের যেটা নাই বা ব্যান্ড আছে তার মধ্যেও কিন্তু আমরা আমাদের নতুন নতুন দল যারা চলে গেছে তার জায়গায় রিপ্লেসমেন্ট কি, কাকে নিতে পারবো, কার সাথে কে অ্যাভেলেবেল আছে, কাকে আমাদের নিলে ভালো হবে, সেই জায়গায় কিন্তু আমাদের যে টিম ওয়ার্ক আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তো সেই জায়গা থেকেও আমরা ওটা এগিয়ে রেখেছি যে আমাদের আশ্বস্ত ছিল বসুন্ধরা টিম, চেয়ারম্যান বলেছে আমরা খেলবো এবং ফুটবল খেলবো, প্রফেশনাল লিগ খেলবো, এটার জন্য যা লাগে সময়ের ব্যাপার, আমরা এটা উইথড্র করবো এবং বসুন্ধরা টিম মাঠে খেলবে। সেই জায়গায় আমরা অনেক ধন্যবাদ এবং ওরাল আকাশে অসুস্থ, এটা আমরা কালকে থেকেই প্রসেসিং শুরু করে দিয়েছে আমাদের প্রেসিডেন্ট এবং আশ্বস্ত করেছে এবং উইদিন 2-1 দিনের মধ্যে আমাদের এটা শেষ হবে এবং ওই প্রক্রিয়াধীন আমরা অলরেডি চলে যাবো। আর ব্যান্ড ওঠার সাথে সাথে আপনি ওপেন হচ্ছেন এবং তখন আপনি যেহেতু আপনার দলবদলের টাইম আছে হলো আপনি 3 তারিখ পর্যন্ত, আর এখানে আপনার কাছে লাইসেন্সিংয়ের ব্যাপার, লাইসেন্স প্রক্রিয়াও কিন্তু এটা চলমান আছে। এটার যা কাজ করার জন্য যেটা লাগে সেই সময়টা বসুন্ধরা এটাকে বের করে নেবে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটার সাথে সম্পৃক্ত থাকবে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেছে বসুন্ধরা এবং আভনির জন্য তারা শেষ পর্যন্ত সময় দেখবে। বিদেশি প্লেয়ারদেরকে আপনাদেরকে কীভাবে আশ্বস্ত, কারণ বিদেশি প্লেয়ার আমরা এর মাঝে দেখেছি অনেকে পেমেন্ট না পেয়ে চলে গিয়েছেন। কিউবা মিচেলের মতো একজন প্লেয়ার, সে পেমেন্ট পায়নি, সেই অভিযোগ তুলে চলে গিয়েছে এবং দেশের বাইরে যাদেরকে আপনারা আপনাদের নেটওয়ার্কিংয়ে বা স্কাউটিংয়ের মাঝে রাখছেন তাদেরকে অ্যাকচুয়ালি বার্তাটা আপনাদের কি দিচ্ছেন? আসলে এটাও ওই যে বললাম না, প্রেসিডেন্ট নিজে এটা তো টিমের সাথে প্লেয়ারদের সাথে কাজ করে বা কাছে কাছে এজেন্ট, প্লেয়াররা কি আশ্বস্ত হয়? হ্যাঁ অবশ্যই, আশ্বস্ত না হলে তো কিভাবে তারা মানে করবে, দলবদল করবে বা থাকবে, সেই কনফিডেন্ট লেভেলে তো এখন যারা চলে গেছে এবং যারা আমাদের মেন খেলেছে তারা রাকিবের মতো প্লেয়ার, এখন দেশের 1 নম্বর যদি বলতে হবে রাকিবকে বলবেন, এবং তপুর মতো ডিফেন্ডার ক্যাপ্টেন বাংলাদেশ টিমে সেও কিন্তু আছে। তো তারা তো এই কনফিডেন্ট লেভেল পেয়েছে এবং খেলেছে, এখানে ধরো যে সচ্ছল ফ্যাসিলিটি এবং অন্য কোথাও নাই, সব কিছু নিয়ে হাইস্ট লেভেলে আছে দেখেই তারা সেই অবস্থা। এবং প্রেসিডেন্টের সাথে কথা বলেই কালকে পর্যন্ত এটা সুস্থ হয়েছে এবং তারা কনফিডেন্টলি বলেছে হ্যাঁ আমরা আছি, এবং যারা আছে তারা কিন্তু আমাদের সম্পূর্ণ সবগুলোই কিন্তু 11-এ খেলার মতো। এবং সাপোর্টিং প্লেয়ার যেগুলো আছে, আমাদের আন্ডার-20-রও প্লেয়ার আছে ন্যাশনাল টিমে, তারাও কিন্তু লাস্ট ইয়ার আমরা অনেক ভালো পারফর্ম করেছে, আমরা সেই জায়গায় তাদেরকে তৈরি করে নিয়ে আসছি যে একজন চলে গেলে সেই জায়গায় যে অল্টারনেট থাকবে না, সেই জায়গায় কিন্তু আমাদের কাভার করার মতো অ্যাভেলেবেল প্লেয়ার আছে। এবং কিছু প্লেয়ার আমরা নতুন নেব, তাদের সাথেও আমরা কথা বলে রেখেছি, তারাও এটা কনফিডেন্টলি রেখেছে হ্যাঁ আমরা বসুন্ধরা খেলতে চাই, বসুন্ধরা উঠলে এটা থাকবে, আর না ব্যান্ড হলে সেটা অন্য জিনিস। কিন্তু এটা আমরা বারবারই আমাদেরকে প্রেসিডেন্ট আশ্বস্ত করেছে বসুন্ধরা টিম খেলবে, যে কোনো উপায় হোক, কেউ থাকুক না থাকুক আমরা খেলবো। তাহলে খেলতে হলে আপনার প্লেয়ার লাগবে, এটা যেই মানেরই প্লেয়ার হোক। এখন আমরা আমাদের টপ লেভেলের প্লেয়ারই ধরে রাখতে পেরেছি, এটা আমাদের আশ্বস্ত এবং আমাদের টিম করার জন্য একটা ভালো সুন্দর টিম হবে। একটা জিনিস বললেন আপনি যে অনূর্ধ্ব-20 দলের কথা, যে আন্ডার-20 টিমের কথা বললেন, আমার যতটুকু মনে পড়ে বার্সেলোনা যে ক্লাব, তারা হচ্ছে যখনই তাদের সংকটে পড়ে তখনই তারা তাদের লা মেসিয়ান গ্র্যাজুয়েটদেরকে নিয়ে আসে ক্লাবে। বসুন্ধরা কিংস কি তাদের একাডেমি প্লেয়ারের দিকে খুব বেশি মনোযোগ দিবে কিনা? অবশ্যই, আমরা তো এই যে 5 জন প্লেয়ার যে আমরা লাস্ট ইয়ার খেলেছি, তার মধ্যে 2 জন আবার ন্যাশনাল টিমে আন্ডার-20, 19 এগুলো খেলে এসছে, আপনি চিনবেন, ওখানে চন্দনের মতো, এবং সিনিয়র টিমেও ছিল। তারপরে ইউসুফ সেন্টার ব্যাক, তারপরে খেলেছে হলো মাঝখানে রাকসান, হ্যাঁ তাকে হোল্ডিং মিডফিল্ড খেলেছে, ও ছেলেটা ভালো। পরে আমরা 2টো প্লেয়ার আরও নতুন খেলেছে, লেফট ব্যাক এবং রাইট ব্যাকে খেলেছে। একজনের নাম হলো আমাদের, ওকে বলা হয় আমাদেরকে ছোট শাকিল, হ্যাঁ ছোট শাকিল, তো ও এই জিনিসগুলি আমাদের কিন্তু তৈরি করে আনেছে এবং আমরা এটাকে তৈরি করছি কারণ বড় টিমগুলির সিস্টেমে কতদিন প্লেয়ার কিনে কিনে খেলবে, আমাদের তো একাডেমিক পেজ তাহলে তৈরি করা হয়েছে। এবং এইবারও ইনশাল্লাহ আমরা আরও 2টা আমাদের আন্ডার-18 যে ফুটবল একাডেমি আছে, সেখানকার একটা গোলকিপার আছে, একটা ভালো ডিফেন্ডার আছে এবং হাইট টাইট ভালো, আমরা ওখানে ট্রেনিং করাচ্ছি, ওদেরকে আমাদের টিমের সাথে ইনক্লুড করে দিব। এই 2জন করে প্লেয়ার যখন ট্রেনিংয়ে পাবে, ট্রেনিংয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারলে দেখা যাবে আরেক বছর পরে তখন তারাও রেগুলার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে আরও 2টো প্লেয়ার আমরা পেয়ে গেলাম। এভাবে প্রক্রিয়াধীন কিন্তু আছে, আমাদের জুনিয়র লেভেলে প্লেয়াররা খেলছে আছে।
বসুন্ধরা কিংসের যে সিচুয়েশনটা, এটা অ্যাকচুয়ালি তো বসুন্ধরার জন্য অবশ্যই দুঃখজনক, বিকজ আমরা যখন বসুন্ধরা কিংসের কথা বলি তখন আমরা নামের পাশে ওই শব্দ কয়েকটা অ্যাড করি নিয়মিতভাবে, যে বাংলাদেশের প্রথম পেশাদার ক্লাব, যারা নিজেদের মাঠ নিয়ে আসছে, যারা নিজেদের ফ্যান বেস নিয়ে আসছে, জার্সির দিক থেকে তারা এগিয়ে আছে, স্পন্সরশিপে তারা আগানো, এত কিছুর পরও বসুন্ধরার নামের পাশে 12টা ব্যান, এটা তো মনে হয় একটু দুঃখজনক। হ্যাঁ, এটা আসলে আমি বারবারই বলছি যে দেশের পরিস্থিতির কারণে এইটা তো আর কিছু ইয়ে থাকে না। আর একটা টিমের যখন পরিস্থিতি, দেশের পরিস্থিতির সাথে টিমের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল, সেই জায়গা থেকে এটা যখন অকরণীয় কিছু থাকে তখন এই পরিস্থিতি আসলে সামাল দেয়া, সেটাই। এখন এখানে আপনাদের দোয়া করা এবং দেশবাসী এবং আমাদের সাপোর্টারের কাছে অনেক দোয়া এবং তাদের অনুপ্রেরণা এবং দোয়ায় কিন্তু আমরা আবার আমাদের জায়গায় আমরা চলে আসতে পারছি। এটা হয়ে গেছে, এটার থেকে বের হয়ে আসার উত্তরণ যেটা, সেটাও আমরা কিন্তু করতে পারছি এবং প্রেসিডেন্ট আশ্বস্ত দিয়েছে বসুন্ধরা যেমন সব ধরনের রেকর্ড করেছে এবং এই ব্যান্ড না উঠাতে পারলে যে খেলতে চ্যাম্পিয়নশিপ ফাইট পারতো দিতে না, পারবেন? এটা তো অবভিয়াসলি এটা মানে বলার ইয়ে থাকে না। টিম করে সবাই, কিন্তু বসুন্ধরাও টিম করে এবং অলওয়েজ বসুন্ধরা টিম করছে কিন্তু চ্যাম্পিয়ন ফাইটের জন্য। এবং আপনি যারা দেখছেন, যারা আছে এখন, যদি আমাদের যেই সিস্টেমের মধ্যে আছে, আমরা যদি দুদিনের মধ্যে আমরা ব্যান্ড উঠাতে পারছি, তাহলে সেখানে আমরা অবভিয়াসলি আমাদের যে ফরেন প্লেয়ারের জায়গা তৈরি করে রয়েছে সেটা নিয়ে আমরা চিন্তা করব। আপনি যেমন ডোরিয়ালটনের কথা বলছেন, হ্যাঁ, আমাদের অনেক বিশ্বস্ত জায়গা এবং ডোরিয়ালটন লাস্ট ইয়ারে যে পারফরমেন্স করেছে অ্যাজ এ স্ট্রাইকার, আমরা কিন্তু একজন ফরেনার নিয়েই এই টিম খেলেছি, তাহলে বাকি কারা সবাই কিন্তু আমাদের লোকাল এবং জুনিয়র, সব কিন্তু তপুও ফুল খেলে নেয়, বিশ্বনাথও ফুল খেলে নেয়, ইনজুরি থেকে উঠে এসে খেলে এই জায়গা কাভার করেছে। তো ওখানের মধ্যে চলে যাওয়ার মধ্যে সাতকে আমরা মোটামুটি খেলিয়েছি আমাদের ডিফেন্ডার, আর উপরে খেলেছিল ফাইম। তো এই অল্টারনেটগুলি এখন যদি ফাইম না থাকে তাহলে ফাইমের জায়গায় আমাদের লোকাল কেউ আছে, না হলে আমরা ওখানে ফরেন কোঠা নিচ্ছি, তো আমাদের ফরেন কোঠা ওপেন, তো আমরা আবার 4টা ফরেন নিলে তো আমাদের এই জায়গা কারো হবে। আর বসুন্ধরা ফরেন মানে তো আপনারা সবসময় অবভিয়াসলি দেখেছেন দেশ সেরা এবং সবসময় ভালো কোয়ালিটির ফরেন আনে, যেটার লেভেল অনেক বেটার থাকে। হ্যাঁ, সেই সুযোগটা আমরা অবভিয়াসলি আমাদের প্রেসিডেন্ট বলেছে এটা নিয়ে টেনশন করা যায় না, আমরা যখন নেমেছি ইনশাআল্লাহ এবং চেয়ারম্যানের আশ্বস্ত করেছে আমরা টপ টিমই করব, চ্যাম্পিয়ন ফাইটের টিমই করব। 36 ঘন্টা আপনাদের টাইম আছে এবং আপনারা বলছেন যে আপনারা আসবেন, চ্যাম্পিয়নশিপ ফাইট দিবেন, সেটাও ঠিকঠাক মানলাম, কিন্তু একটা সিচুয়েশন থাকে যে প্লেয়াররা অ্যাকচুয়ালি মোটিভেটেড ফিল করে কিনা, প্লেয়ারদের সঙ্গে এর মাঝে কথা বলেছেন কিনা, বিশেষ করে যে 6 জন রয়ে যাচ্ছে তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন কিনা, তাদের মেন্টালিটি। লাস্ট 7 দিন ধরে তাদের সাথে আমরা বসে রয়েছি এবং তাদের সাথে আমরা মিটিং করেছি, তারা এবং আমরা, যেটা কালকে প্রেসিডেন্ট নিজে হাতে তাদের সাথে মিটিং করে আশ্বস্ত করেছে এবং তারা 100% কনফিডেন্ট দিয়েছে এবং বিশ্বস্ত করেছে তারা এই টিমেই থাকছে এবং এই টিমে যাবে না এবং এই টিম নিয়ে যা করণীয় এর চেয়ে বেটার আমাদের সাথে আরও যা সহযোগী যোদ্ধা এবং প্লেয়ার, ভালো প্লেয়ার কোথায় আছে সেটা নিয়েই আমরা ইনশাল্লাহ নামবো এবং বড় একটা চমকই থাকবে ইনশাল্লাহ, আমি বলতে উই অল হোপ সো, বিকজ বসুন্ধরা কিংস একটা বড় নাম এন্ড তাদেরকে না ছাড়া অ্যাকচুয়ালি লিগের ব্যাপারটা না হলেও একটা চোখে লেগে যায়, বাট আই বিলিভ সো যে তারা অ্যাকচুয়ালি যেই কমিটমেন্ট দিয়ে অ্যাকচুয়ালি বসুন্ধরার পাশে থেকে গেল, এই 6 জন প্লেয়ার তাদেরকে বসুন্ধরা সেভাবে মূল্যায়ন করবে এবং অ্যাকচুয়ালি তারা তাদের যে ট্রাস্টের যে জায়গাটা সেটাও অ্যাকচুয়ালি ধরে রাখবে। এটা সব মিলিয়ে সবার জন্য একটা হেলদি একটা সিচুয়েশন তৈরি হোক, সেটাই কাম্য থাকবে। তবে রক্সি ভাই, আপনি বাংলাদেশের ক্লাব ফুটবলটা আপনি অনেক কাছ থেকে দেখেছেন, শুধুমাত্র বসুন্ধরা না, বাংলাদেশে আরও 2টো ক্লাব অ্যাকচুয়ালি এই মুহূর্তে নিষেধাজ্ঞার মধ্যে আছে এবং বাংলাদেশের ক্লাব ফুটবলের কালচারটাও খুব বেশি আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না। সো আমরা সেই আলাপগুলোও করব, বিশেষ করে আবাহনীর মতো ক্লাবের যেহেতু অবস্থা আছে সেই সিচুয়েশনটাও আলাপটাও আমরা অবশ্যই করার দাবি রাখে, কিন্তু সবটাই হবে একটা বিরতির পর, একটা বিরতি নিতেই হচ্ছে। এখন মাঠে নিয়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি বিরতির পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন মাহবুব হোসেন রক্সি। রক্সি ভাই, আমরা একটা জিনিস বললাম যে আপনাকে শুধুমাত্র বসুন্ধরা কিংসের কোচ হিসেবে জাজ করলে কিছুটা আনফেয়ার হয়। বাংলাদেশের ক্লাব কালচার আপনি অনেক কাছ থেকে দেখেছেন, 80-90-এর দশকে আপনি ক্রেজটা যেমন দেখেছেন খেলোয়াড় হিসেবে, পরে কোচিং এসেছেন, জাতীয় দলে ছিলেন, বর্ণাঢ্য ক্যারিয়ার আপনার, বাট বাংলাদেশের ক্লাব কালচারটা অ্যাকচুয়ালি আপনাকে কতটা আশাবাদী করে, অ্যাপার্ট ফ্রম বসুন্ধরা যে ক্লাব কালচারটা আছে সেটা আপনি কতটা আশাবাদী করে? না, সেই জায়গা থেকে আসলে মাঝখানে খুব ভালো অবস্থা ছিল, এখন আবার নতুন করে শুরু হয়েছে। যেটা বলি আসলে ফুটবলের যে ক্রেজ, এটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এখন মেন জিনিসটা হলো ফুটবলে ন্যাশনাল টিম, তা হামজার মতো প্লেয়ার এসেছে, আগে দর্শক টিকিট তো দূরের কথা, খালি স্টেডিয়ামে ডেকে পাঠালেও দর্শক আসতো না, কিন্তু এই লাস্ট
বছরে যেটা আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে খেলেছি, বাংলাদেশ টিম যে রেজাল্ট করেছে, যে খেলেছে, এবং এখানে যে আমাদের প্রবাসী প্লেয়াররা আসার পরে হামজার যে আইডিয়ালসি এবং এই যে ব্র্যান্ড, এটা কিন্তু বাংলাদেশ ফুটবলকে অনেক উপরে নিয়ে গেছে। এবং আপনি দেখেন টিকিট সেলিং এবং মাঠের স্টেডিয়ামে এবং স্পন্সর, এগুলো সব কিছু কিন্তু হয়। এটার মূল কারণ কিন্তু আপনি ক্লাব ফুটবল, যে দেশের ক্লাব ফুটবল যত বেশি উন্নত, তার ন্যাশনাল টিম তত বেশি স্ট্রং এবং রিচ হয়। তো কারণ ক্লাব লেভেলে যত ফরেন প্লেয়ার, যত দেশি প্লেয়ার, তত কম্পিটিশন লেভেলে ফুটবল খেলছে, তাদের সেই জায়গা থেকে বেরিয়ে এসে ন্যাশনাল টিমে সেই সুযোগটা তৈরি করে দেবে এবং ওই লেভেলটা চিন্তা করা হয়। তো এখনকার আপনি আগের যে ফুটবল বলছেন, তখন অ্যামেচার ফুটবল, এখন কিন্তু প্রফেশনাল ফুটবল। আমরা যখন খেলেছি অ্যামেচার ফুটবল, তখনকার মূলত ফুটবল ছাড়া আর কিছু তখন বুঝতো কিন্তু না। ক্লাবে ঠিকই মানুষ হতো, ন্যাশনাল টিমেও মানুষ হতো। হ্যাঁ, এখন ক্লাবগুলোতে মানুষ দর্শক যাচ্ছেই না বেসিক্যালি। সেই জায়গা থেকে আসলে চিন্তা করতে হবে আসলে ফুটবলে যে এখন একটা প্লেয়ার বা একটা টিম আমরা কিন্তু অনেক অল্পতেই সারা বিশ্বকে হাতের মুঠোয় পেয়ে গেছি, এবং সোশ্যাল মিডিয়া আমরা ওয়ার্ল্ড কাপ যেভাবে দেখলাম, তো সেই জায়গা থেকে চিন্তা করা হয় যে আপনার কিছু না কিছু ব্র্যান্ডিং প্লেয়ার থাকতে হয়, যে প্লেয়ারকে প্রমোট করে, যে ক্লাবকে প্রমোট করে। তো সেই ক্লাবের আইডল প্লেয়ার থাকতে হয়, যার খেলার জন্য ব্যক্তিগত কিছু প্লেয়ার যেতে হতো। হ্যাঁ, তখনকার ফুটবলে যদি আপনি চিন্তা করেন, সালাউদ্দিন ভাইয়ের খেলা দেখতো, চুন্নু ভাইয়ের খেলা দেখতে যেত, কাইসারের খেলা দেখতো, সাব্বিরের খেলা দেখতে যেত, এদের খেলা দেখতো, পার্সোনাল যে প্লেয়ারগুলো ছিল, আসলাম ভাইয়ের গোল দেখতে যেত, নকিব, জুয়েল, পরের ব্যাচে আমরা যারা আসছি, এই পার্সোনাল কিন্তু কিছু লোকের, আপনি যদি পার্সোনালি 100 জনে আপনার ফ্যান থাকে, তাহলে 10টা প্লেয়ারে 1000 লোক হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো বাড়ে। তো এখনকার সেই ফুটবল খেলছে সেই প্লেয়ারদের নিজস্ব শৈল্পিক যে কারুকলাম, যে প্লেয়ার অ্যাট্রাকশন, সেইটা কম, টোটাল ফুটবলে চলে গেছে। সেই জায়গা থেকে প্লেয়ারের ওই, আপনি যখন ক্লাব ফুটবলে ওই প্লেয়ার নাই, যখনই দেখেন যে বসুন্ধরা ওয়ার্ল্ড কাপ প্লেয়ার নিয়ে আসছে, রবসনের মতো, মেগেলের মতো প্লেয়ার যখন খেলছে, যারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ব্রাজিল, আর্জেন্টিনার আমরা ভ্যালেরিয়াকে এনেছি, তো এই ক্লাসিক প্লেয়ারগুলো যখন মোহামেডান আবাহনী সেই কম্পিটিশন লেভেলে, তাদেরকে প্লেয়ারকে সমৃদ্ধ করতে হবে। এই সমৃদ্ধ যখনই থাকবে, কিন্তু তারা তখন অটোমেটিকলি তাদের দর্শকরা কিন্তু আমাদের চেয়েও তারা পুরনো এবং তাদের হিস্ট্রি অনেক বড়। মোহামেডান আবাহনী স্বাধীনতার পরে অনেক বেশি তাদের দর্শক, আমি নিজে মোহামেডানে খেলেছি, আমাদের দর্শক এক্সট্রা ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু ক্লাবকেই কাজ করতে হবে। এখানটাই রক্সি ভাই, আমি আপনার সঙ্গে একটু ডিসএগ্রি করছি, প্লিজ আমি যদি ভুল থাকি তাহলে আমাকে শুধরে দিবেন। ড্যানিয়েল কলিনস, যাকে ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার, কোস্টারিকার হয়ে 2018 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, তিনি পরবর্তীতে যখন আবাহনীতে গিয়েছেন, দর্শকের চিত্রটা কিন্তু পাল্টায়নি। প্রথমত আবাহনীর খেলা তখনও খালি মাঠে ছিল। সেকেন্ড, আমার যে কনসার্নের জায়গাটা সেটা হচ্ছে, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখছি, যদিও এভাবে বলাটা অ্যাকচুয়ালি ঠিক বাংলাদেশের ফুটবলের জন্য শোভনীয় না, যখন আমরা দেখি শেখ মুরসালিন বা অন্যান্য প্লেয়াররা খ্যাপ খেলতে যাচ্ছে এক একটা জেলা শহরে, সেখানটাই মানুষ হচ্ছে একটা পাড়ার টুর্নামেন্টে শখানেক মানুষ হচ্ছে, হাজারখানেক মানুষ একদম সাইডলাইনে পাশে দাঁড়িয়ে দেখছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিদেশে নিয়ে আসছে জাতীয় দলের প্লেয়াররা একটা ক্লাবে খেলছে, সেই ক্লাবের ম্যাচে মানুষ হচ্ছে না। এই জিনিসটাকে কনসার্নিং না, যে একটা খ্যাপ খেলছে, একটা পাড়ার টুর্নামেন্টে মানুষ হচ্ছে, যেখানে হয়তো বা মাইকিং করে কমেন্টে দেওয়া হচ্ছে, সেটাতে মানুষ দেখছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা একটা পেশাদার লিগ, সেখানে মানুষ আসছে না। এটা কি একটু কনসার্নিং না আমাদের জন্য? এটা আসলে নজর দেওয়ার মতোই। আসলে এই যেটা বলেছেন, আসলে যখনই একটা ক্লাব থেকে আবাহনী, বসুন্ধরা বা মোহামেডানে একটা স্টার প্লেয়ার, জাতীয় দলের প্লেয়ার, কিন্তু আপনি যেটা বলছেন লোকাল একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, মাইকিং হচ্ছে, পুরো স্টেডিয়াম দেখা যাচ্ছে অনেক বেশি, সেই গাজীপুরি বলেন আর টাঙ্গাইল বলেন, আমরা মানিকগঞ্জ স্টেডিয়ামে বলেন, যখন আমরা ক্লাব লেভেলের টিম যাচ্ছি, তার অর্ধেকও হচ্ছে না বা সিকিভাগে হচ্ছে। হচ্ছে না। তো এই জায়গাটা আসলে কনসার্ন দেওয়া উচিত। ওই আপনাকে যা বললাম, যে আপনাকে ক্লাবকে ওইভাবে সমৃদ্ধ হতে হবে, ক্লাবের পারফরমেন্স, ক্লাবের প্লেয়ার, সেলিং, বাইং, এগুলো নিয়ে কিন্তু একটা বড় একটা পরিবেশ তৈরি করতে হবে। কেন? এই জায়গা থেকে ক্লাব যখন এই স্ট্যান্ডার্ডটা তৈরি করতে পারবে, তখন কিন্তু ওই যে নতুন নিউ জেনারেশন, কিন্তু ওই যে আমি বলেছি সোশ্যাল মিডিয়াতে, তখন এই চিনতে শিখতে হবে। হ্যাঁ, কাকে চিনবে? রাকিবরে চিনবে, কাকে চিনবে? ফাইমরে চিনবে, কাকে তপুরে চিনবে, যে এক্সেপশনাল ফুটবল ওদের ভিতরে আছে এবং দেখছে, খেলছে। হ্যাঁ, আমরা অল্প সময়ে এসে আমাদের ফুটবলে, আমাদের মাঠে যখনই খেলা হচ্ছে, আমাদের মাঠ কিন্তু ভরে যাচ্ছে, বসুন্ধরা দর্শক সবসময় আছে। কেন? মোহামেডান আবাহনী। আমি নিজে বারবারই বলছি, মোহামেডান এবং আবাহনী যে ঐতিহ্য, এবং বসুন্ধরার চেয়ে অনেক বেশি তাদের হিস্ট্রিক্যাল এবং এত বেশি
টুর্নামেন্টে এত বেশি দর্শক, তাদেরকে আনার কর্তব্য কিন্তু তাদের ক্লাবগুলোকে কিন্তু এই জিনিসকে তাদের আগ্রহ তৈরি করতে হবে, সাপোর্টারদের দিয়ে আলাদা একটা বেস তৈরি করতে হবে, ফ্যান বেস তৈরি করতে হবে, তাদেরকে উৎসাহ দেওয়া হবে এবং তাদেরকে এই ফ্যাসিলিটি বাড়াতে হবে। এইভাবে আসবে। আগের দর্শকরা মনে প্রাণে ফুটবল ছাড়া আর কিছু বুঝতো না, তখন ক্রিকেটও এরকম ছিল না। এখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলে দেখে ক্রিকেটের একটা বেস হয়ে গেছে এবং এটা ভাগ হয়ে যায় ফুটবল ক্রিকেট। তাই না, স্পোর্টস মানেই ভালো জায়গায়। এবং এটা আমাদের নতুন সরকার যেটা ভালো, আমি আমাদের মন্ত্রীকেও, সে নিজে প্লেয়ার ছিল এবং নতুন করে যে প্রতিভা অন্বেষণ নতুন কাজ করেছে। এবার আমি নিজেও মাঠে গেছিলাম, প্রচুর জুনিয়র প্লেয়ার যারা কখনোই খেলেনি, স্কুল পর্যায় থেকে তৈরি করার পরে তাদের যে উত্তেজনা উন্মাদনা দেখতে পেয়েছে এবং তারা সব ছেড়ে খেলতে আসছে, সব কিছু ছেড়ে। এটাকে ধরে রাখতে হবে এবং সব কিছুর পিছনে কিন্তু নার্সিংয়ের ব্যাপার আছে এবং যেটাকে ফিন্যান্সের একটা সাপোর্ট বড় ব্যাপার বলে। এই গভর্নমেন্ট কিন্তু, আমাদের গভর্নমেন্ট কিন্তু এটা একটা করেছে ন্যাশনাল প্লেয়ারদের জন্য মাসিক ভাতা। হ্যাঁ, তারা রেগুলার খেলতে থাকলে পিছনে যখন আপনার ফিন্যান্সের কোনো অভাব না থাকবে, তখন কিন্তু আপনি মন প্রাণ দিয়ে স্পোর্টসকে ভালোবাসবেন এবং ওখানে ফোকাস করতে পারবেন। এইখানটায় আরেকটা জিনিস রক্সিবে, এটা আমার পার্সোনাল ফিলিংস, যে খেলাগুলো এবং ক্লাবগুলো একেবারেই ঢাকা কেন্দ্রিক হয়ে যাওয়াটা একটা প্রবলেম কিনা। বিকজ বাংলাদেশের যে সিচুয়েশন আসছে বর্তমান, যদি আমি নেক্সট লিগের কথা বলি, চিটং থেকে একটা ক্লাব আসছে, বাদবাকি মোটামুটি সবই ঢাকা। আমরা যদিও বলছি এটা একটা পেশাদার লিগ বা জাতীয় লিগ যেটাই বলি, কিন্তু আলটিমেটলি একটা ঢাকা লিগ হয়ে যাচ্ছে। ক্লাবগুলোকে আলটিমেটলি স্টেডিয়াম হয়তো বা ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে ফুটবলটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, বাট আলটিমেটলি এটা ঢাকা লিগই থেকে যাচ্ছে। এটা কি অ্যাকচুয়ালি ফুটবলের যে ছড়িয়ে পড়লো না, সেটার একটা বড় রিজন হতে পারে কিনা? না, ছড়িয়ে পড়লো না রিজন যদি আপনি মনে করেন, হ্যাঁ, টিমগুলো কিন্তু প্রফেশনাল লিগ খেলার জন্য ওপেন থাকে এবং আপনাকে নতুনভাবে কিন্তু সুযোগ দেওয়া হয়। এটা সর্বোচ্চ লিগের সেকেন্ড লিগ, যেটা চ্যাম্পিয়ন্স লিগ যেটা বলি, সেখানে কিন্তু বিভিন্ন টিম কিন্তু অ্যাটেন্ড করতে পারে। তাদের একটা টাইটেরিয়া থাকে, আপনি নিজের পার্সোনাল নাম দিয়ে একটা টিম করলেন, আপনি ওই টাইটেরিয়া পূরণ করলেন, একটা ফান্ড দিতে হয়, আপনি টিম করছেন সুন্দর করে। এবং রাজশাহী থেকে দেখেছি নতুন রাজশাহী স্টার্স একটা টিম আসছে, মেয়েদের টিম, এইবার আবার রাজশাহীর একটা টিম জয়েন করছে। তো এই জায়গাগুলো কি কিন্তু কাদের, তারা ক্লাব যারা করে এবং তাদের ফিন্যান্স, এই সাপোর্টগুলো কিন্তু তাদের ওখান থেকে আসতে হবে। আমরা ক্রিকেটে দেখি বরিশালের একটা টিম, চিটাগাংয়ের দুটো টিম, সিলেটের একটা টিম, ফুটবলে কেন না? তাহলে ফুটবল ওই জায়গায় এখন নেই। এখন ওই জায়গায় করতে হলে প্রমোট করতে হবে। ফুটবলকে প্রমোট করলে ক্লাবগুলি, রাজশাহীর একটা টপ টিম আসলো, বরিশালের একটা টপ টিম আসলো এবং তাদের ওই ফিন্যান্স সাপোর্ট থাকলে তারা তাদের এলাকায় কিন্তু সবাই, এখন রাকিব কোথাকার প্লেয়ার, অরিজিনাল বরিশাল, এখন যদি বরিশাল তাকে ওই সাপোর্ট দেয়, ওই পেমেন্ট দেয়, তাহলে সে তারা কেন বরিশালের পক্ষে খেলবে না, তাই না? কিন্তু সবাই এখন ওইরকম ডিস্ট্রিক্ট লেভেলে ওরকম বড় টিম নাই, ডিস্ট্রিক্ট লিগ হচ্ছে না দেখেই বিধায় এই লিগগুলি প্রমোট। এবং প্রফেশনাল লিগে আপনাকে আর্ন করতে হলে, নাম করতে হলে, ফ্যান হতে হলে, ফেমাস হতে হলে আপনাকে প্রফেশনাল লিগ খেলতে হবে এবং এখানে ভালো খেলার পর আপনার জাতীয় দল, আপনার টার্গেট হলো খেলা জাতীয় দল, সবাই চিনবে। তো সেই জায়গাগুলোকে আসলে বেস করা, আমরা স্টেডিয়াম পাঠাচ্ছি এবং বাইরে খেলছি, কিন্তু সেই জায়গায় তাদেরকে উৎসাহ করতে হবে এবং সেই লোকাল লোকজন এবং তাদের যে ক্লাবগুলো আছে তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। রক্সি ভাই, অনেকগুলো আমরা দেখলাম যে ফকিরের পুলও হচ্ছে আপনার নিষেধাজ্ঞার মধ্যে পড়লো, আবাহনীর নিষেধাজ্ঞার মধ্যে পড়লো, বসুন্ধরা কিংসের জন্য হলো। এবং একটা জিনিস আমরা দেখলাম যে 13টা দল নিয়ে বাংলাদেশ লিগ হবে কিনা, আলটিমেটলি 13টা টিমকে প্রস্তুত রাখতে বলা হচ্ছে বিসিএল থেকে। পরবর্তী যে সেকেন্ড যে টায়ারটা আছে সেখান থেকে 3টা টিমকে বলা হচ্ছে, ঢাকা ওয়ান্ডার্স সহ 3টা টিমকে বলা হচ্ছে যে তোমরা অন্তত রেডি থেকো। এটা কি বাংলাদেশ ফুটবলের জন্য তো বেশ একটা নেগেটিভ বার্তাই দেয়, তাই না? যদি সাম আপ করতে যাই, হ্যাঁ, এখন যেটা ফেডারেশনের অনেক কিছু এখন আমরা বুঝবো না। ফেডারেশন তাদের নিজস্ব এখতিয়ারের মধ্যে এবং তাদের একটা সিস্টেমের মধ্যে চলে, যেগুলো রুলস রেগুলেশন ফিফা থেকে আসে তারা মেনটেন করতে হয়। ক্লাবের সাথে ফেডারেশন আছে, ফেডারেশন আছে দেখে ক্লাব, এবং ক্লাব চালাতে হলে ফেডারেশন লাগবে। ফেডারেশনের উপরে এফসি, তার উপরে ফিফা, যার আন্ডারে থাকে। তো সেই জায়গা থেকে একটা টাইটেল আছে, 10টা টিমের নিচে প্রফেশনাল লিগ হয় না। তাহলে 10টা টিম যদি হয়, আমরা এবং আবাহনী যেটা ছিল, পরে শুনলাম ফকিরাপুল, যে 3টা টিমের মধ্যে নাম যে ফকিরাপুলের 2টা ব্যান্ড না একটা ব্যান্ড আছে যারে। তো সেই জায়গা থেকে আসলে যত বেশি আমরা বাইরে যখন খেলেছি বা দেখে আসছি, লাস্ট আমরা এফসি কাপে গেলাম, কাতারে গেলাম, কুয়েতে খেলে আসলাম, সবারই 15টা 16টা টিম খেলে। তো ওই কম্পিটিশন লেভেল হেলদি থাকবে, টিম বেশি থাকবে, আর্ন বেশি হবে, সব কিছু ফেমাস হবে। সেই জায়গা থেকে তারা তৈরি করে রেখেছে এবং এমন চিন্তা হচ্ছে যেটা যদি না করতে পারি, বসুন্ধরা আবাহনী না খেলে 10টা হতে হবে, তাহলে ওই লিগটা তো কমপ্লিট করতে হবে, নাহলে তো ওই জায়গার থেকে আবার একটা বড় ধাক্কা আসতে পারে। যেটা ফেডারেশন তৈরি করছে সেটা খুব ভালো জিনিস এবং আমরা সেটা দোয়া করছি এবং আমরা আশ্বস্ত করতে পেরেছি আমাদের প্রেসিডেন্ট এবং আবাহনী যতটুকু শুনেছি তাদেরও 2 দিনের মধ্যে তাদের লাস্ট ব্যান্ড উঠে যাবে।
তাহলে বসুন্ধরা আর আবাহনীর মতো যদি টিম আবার আসে এবং খেলতে থাকে তাহলে কিন্তু 12টা টিম হচ্ছে। 12টা টিম হচ্ছে। বাকি ফকিরাপুলিটা জানি না, যেহেতু ওরা একটু নিচু সারির টিম এবং ওদের ফাইন্যান্সের প্রবলেম এবং ওরা কাজ করতে পারছে কিনা সেগুলো কিন্তু খবর নেই। তা আপনি যদি ওটার উপরে বেস করে তাহলে আপনি 12টা টিম। রক্সি ভাই, আমরা আরো কিছু আলাপ করব। আমরা অনেক, যেহেতু নিষেধাজ্ঞা চলছে, সো অনেক ধরনের সম্ভাবনা কথাই কিন্তু অ্যাকচুয়ালি আলোচনার দাবি রাখে। আমরা সেগুলো নিয়ে আলাপ করব, তবে একটা বিরতির পর। এখন মাঠে নিয়ে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আলাপ করছিলাম দেশি ফুটবল এবং দেশি ফুটবলের যে নিষেধাজ্ঞা আছে, ফিফা নিষেধাজ্ঞা, সেগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন মাহবুব হোসেন রক্সি, কোচ বসুন্ধরা কিংস। রক্সি ভাই, একটা কথা বারবার বলছিলেন, আপনি পুরুষ হতে অনেকবারই বলেছেন যে প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন বসুন্ধরা খেলবে, বসুন্ধরা চ্যাম্পিয়ন ফাইট দিবে, সবই ঠিক আছে। আবাহনীরও ব্যান্ড উঠে যাওয়ার ব্যাপারে আমরা আবাহনীর যিনি মুখপাত্রের মতো হয়ে গিয়েছেন সত্যজিৎ দাস রূপদাও বললেন যে হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি ব্যান্ড থেকে মুক্তি পাবেন। হোয়াট ইফ আবাহনী এবং বসুন্ধরা ক্লিয়ারেন্স পেল না, কি হবে তখন? এটা একটা ভালো কোশ্চেন। আসলে এখন পর্যন্ত আমরা নেগেটিভ কোনো কিছু চিন্তা করিনি। এটা হলো সবসময় পজিটিভ চিন্তা করবেন, তাহলে পজিটিভে থাকবেন। হ্যাঁ, নেগেটিভ শব্দ আছে, বা না হলে বিকল্প ভাবনা তো ভাবতেই হয়। হ্যাঁ, না হলে কি হবে সেটা কিন্তু এখন পর্যন্ত কোথাও হয়নি, যার জন্য এখনো নাই আমরা চিন্তাই করছি না। আর না হয়ে গেলে যদি কিন্তু অনেক কিছু আছে না, সেরকম যদি না হয় তখন তো সময় বলে দেবে কি করতে হবে। এটা তো আর এখন অ্যান্সার নেই। আপনাদের সেক্ষেত্রে 6 জন প্লেয়ার, আপনারা যারা কোচিং স্টাফ এখনো বসুন্ধরার প্রতি আপনারা এখনো নিজেদের বিশ্বাসটা ধরে রেখেছেন কিংসদের প্রতি, নিজেদেরকে নেক্সট মৌসুমের জন্য কি রেডি করতে চাইবেন না তখন? এটা আবার বলেন। মানে ব্যাপারটা হচ্ছে যদি না হয়, হ্যাঁ, ইন দ্যাট কেস যে 6 জন প্লেয়ার এবং আপনারা যারা কোচিং স্টাফ আছেন, আমি জানি জিলানি ভাই এখন আছেন, আপনি আছেন পার্সোনালি, আপনারা কি নিজেদেরকে নেক্সট মৌসুমের জন্য রেডি করবেন না? এটা তো সেক্ষেত্রে স্বাভাবিক, কোনো জিনিসের জন্য তো আর বসে থাকবে না, আটকে থাকবে না। নিজেকে কোথাও না কোথাও এঙ্গেজ করে আমার কোচিং ক্যারিয়ার বা কোচিংয়ের জন্য সদৃশ্য রাখতে হবে। প্লেয়াররাও বসে থাকলে তো তার পারফরমেন্স ধরে রাখতে পারবে না এবং তাকে খেলতেই হবে। তাহলে কোথাও না কোথাও সেও একটা অপশন তৈরি করতে হবে। সেই জায়গা থেকে নিজেকে তৈরি করার জন্য এবং আগামী বছর যেন আরও ভালোভাবে আসতে পারে, সেই প্রক্রিয়া নিয়েই কিন্তু কাজ করেই যেতে হবে। হ্যাঁ, একটা থাকবে যে একটা নেগেটিভ একটা চিন্তা মাথার মধ্যে ভর করবে যে নেই বা হলো না কেন সেই জিনিসটা। তো আমরা এখন পর্যন্ত হোপসো সবসময় বেস্ট, এবং যেইভাবে আশ্বস্ত করেছে, যেভাবে প্রক্রিয়া চলছে, এটা আমি বললাম যে আপনারা সপ্তাহের মধ্যেই বেস্ট একটা মানে চমক দেবেন। সময় কিন্তু আপনাদের পক্ষে নাই, সময় মাত্র, আমি যদি সবকিছু ধরে নিই, আজকের 24 ঘন্টা বা আগামীকাল দুপুর পর্যন্ত, এই টাইম পর্যন্ত 24 ঘন্টা, আগামীকাল রাত পর্যন্ত হলে হয়তো বা 36 ঘন্টার মতো আপনার কাছে টাইম আছে। সো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইমের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। হ্যাঁ, লাস্ট 12 মানে যেমন হয় যে শেষ সময় রাত 12টার মধ্যেও যদি ওকে হয় তাহলে কিন্তু হয়ে যায় ডান। গতকাল রাতে বসুন্ধরা কিংসের সিচুয়েশন কেমন ছিল বৈঠক পরবর্তী সময়? আমরা জানি যে ফিফা এখানে যখন দিন তখন ওখানে রাত, ওখানে যখন রাত এখানে তখন দিন, টাইমের ব্যবধানে, টাইমের এগেইনস্টে যখন লড়াইটা করছেন গতকাল রাতে আপনাদের মিটিং পরবর্তী সময় মিটিং করছিলাম এবং প্রথম থেকে যখন হোপফুল এবং আমার চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট যখন আশ্বস্ত করলো, প্লেয়ার সহ তপু, আমি জিলানি এবং রাকিব, আমরা যারা ছিলাম এবং বসে আমাদের ম্যানেজার, কোচিং স্টাফের সাথে সব কিছু নিয়ে আমরা খুব ভালোভাবে এবং খুব বেশি উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি, যেটাতে আমাদের পজিটিভ দিক এসেছে। এবং সেই দিক থেকে সাথে সাথে ওই সিগন্যাল পাওয়ার পরেই কিন্তু আমাদের ওই যেটা ব্র্যান্ডিংয়ের যে কাজ করা হয় এবং সেই স্টাফরা কিন্তু ওইটা নিয়ে চলমান কাজ করেছে এবং তারাই এই আশ্বস্ত দিয়েছে যে এগুলা খুব 1-2 দিনের মধ্যে আমাদের যেটা হয়ে যাবে। টোটাল 12টা ব্যান, কজন প্লেয়ারের পক্ষ থেকে এই 12টা ব্যান আসছে? আমরা যেমনটা জানি আবাহনীতে 3 জন প্লেয়ারের যেটা নালিশের বিপরীতে 3টা ব্যান ছিল। বসুন্ধরা কিংসের অ্যাকচুয়ালি কটা ছিল? আসলে এটা মনে হয় 7 জন, একজন কোচ, এই আর কি নিয়ে মোটামুটি 7 জন। কোচ কি অস্কার ব্রুজন? না, ভ্যালেরিয়াতে। ওকে, তার যে এবং ভ্যালেরিয়া থেকে বেশ অনেকটা আশা নিয়ে আপনারা নিয়ে এসেছিলেন আমরা যতটুকু জানি, এবং তিনি মাঠেও যে খুব সেভাবে পারফর্ম করে দেখাতে পারেননি। আলটিমেটলি একটা সম্ভবত শিরোপা তার হাত ধরে এসেছিল এবং পরবর্তীতে দেখাতে পারেন প্লেয়ার। সো এই কোচ এবং এই প্লেয়ারদের সঙ্গে আপনারা পরবর্তী আলোচনা করেছিলেন কিনা, বা আপনি পার্সোনালি কোনদিন কথা হয়েছিল কিনা? হ্যাঁ, এখনও তিতের সাথে কথা হয় অ্যাজ এ ম্যান। আমরা কোচ, যেহেতু কোচ এবং কোচিং স্টাফ ভালো, অস্কার ব্রুজনের সাথেও কথা হয়, তিতের সাথেও কথা হয়। ওরা সবাই সব দিক থেকে আমাদের কোচিং নিয়ে, কোচ টিম কেমন হচ্ছে, খেলা চলছে, সবাই খেলা দেখে এবং আমরা
এগেনস্টে যেও পেয়েছি, আমরা টিম নিয়ে গেছি তিতে, তখন অস্কার ভোজন ইস্ট বেঙ্গলের কোচ, এফসি কাপে আমরা চ্যালেঞ্জ হয়েছি, মুখোমুখি হয়েছি, খেলা শেষে কিন্তু আমরা আবার ফুটবল যতক্ষণ 90 মিনিট খেলা চলে তখনই যুদ্ধ হয় এবং প্লেয়ার এবং টিম সব কিছু নিয়ে অনেক ফাইট। খেলা শেষ হলে কিন্তু সবাই সবার সাথে আবার সাদৃত ভাই বন্ধু বান্ধব এবং খুব বেশি একটা সম্পর্কই থাকে। এটা নিয়ে একটা ভালো পরিবেশ আছে আমাদের মধ্যে সবারই। রক্সি ভাই, সময়ের এগেনস্ট আপনাকে যুদ্ধ করতে হচ্ছে, বসুন্ধরা কিংসে যুদ্ধ করতে হচ্ছে। এই যুদ্ধটাই বসুন্ধরার অ্যাকচুয়ালি জেতাটা খুব ইম্পর্টেন্ট, নট বিকজ ফর বসুন্ধরা অ্যান্ড দেয়ার প্লেয়ার্স বাট ফর বাংলাদেশ ফুটবল। এবং আই হোপ যে এই জিনিসটা হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে ফুটবল লিগে যদি বসুন্ধরা ব্যাক করে, তারপরে কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশের লিগের অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কীরকম, বাংলাদেশের লিগটা সামনের দিকগুলোতে কীভাবে যাবে, কীভাবে হবে। বিকজ লাস্ট 2 to 3 ইয়ার্স আমরা যে মাঠের যে সিচুয়েশন দেখছি বা লিগের যে স্ট্রাকচার দেখছি, খুব বেশি আশাবাদী হওয়ার মতো না। তবে আমরা হোপফুল যে ভালো কিছু লিগ হবে। এবং লিগ নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন আছে, সেটাও আমরা পরবর্তীতে করব। এবং আমরা হোপফুলি যে এই লিগটাও ঠিকঠাক হবে। কিন্তু লিগ নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আমি ফিরবো একটা বিরতির পর। এখন মাঠে নিয়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন মাহবুব হোসেন রক্সি। ভাইয়া, আপনারা যখন বলছি আমরা কথা পেশাদার লিগের কথা বলছি, এবং আমরা একটা সম্ভাবনাও দেখলাম যে 10 দল নাকি 13 দল, ধরে নিলাম সব ক্লাবই তাদের লাইসেন্স ব্যান উঠে গেল। ইন দ্যাট কেস আপনি কি 10 দলের লিগের পক্ষে নাকি 13 দলের লিগটা হলে বেশি জমে? কারণ 13 দলের লিগে তো ম্যাচ বেশি, কম্পিটিশন বেশি। আমি আসলে বেশি টিম হলে এটার পক্ষে যাই। অ্যাজ এ কোচ, অ্যাজ এ টিম, কম্পিটিশন যত বেশি হয় তত চ্যালেঞ্জিং ভালো, এবং চ্যালেঞ্জিং হলে তখন রেজাল্টও করতে ভালো হয়। এবং আরেকটা দুটা বেনিফিট, আপনি যখন টিম বাড়বে তখন কিন্তু ভেন্যু বাড়বে এবং অনেকগুলো প্লেয়ারের আর্নিং সোর্স বাড়বে, এবং সব কিছু মিলেই কিন্তু একটা বেনিফিটের জায়গা। এবং যেই জায়গায় যে ভেন্যু বেড়ে যাবে, যাদের টিম আসবে সেই জায়গায় খেলা হবে, সেই জায়গায় দর্শকরা খেলা দেখবে, এই সব কিছু মিলে আসলে আমি 12-13 টিমের পক্ষে বেশি। টিম যত বেশি হবে। 13 দলের লিগ অ্যারেঞ্জ করার মতো যে অবস্থাটা, বাংলাদেশের কি সেই সিচুয়েশনটা বাংলাদেশের আছে কিনা, এটাও তো একটা প্রশ্ন। এটা আসলে প্রফেশনাল লিগ যেহেতু বলেছে, তারা কিন্তু একটা ডাটা এবং একটা বেস তৈরি করেছে। হ্যাঁ, যদি না থাকে আর যদি থাকে, তাহলে প্রথম হলো পাওয়ার জন্য, না পেলে তো 10 দলে করে আসছে, এটা আছেই। এর আগে কিন্তু 12 দলেও হয়েছে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে সেইভাবে কিন্তু একটা ভেন্যু কোথায় কোথায় হবে এবং কোন ক্লাবগুলোকে অফার দেওয়া হয়, তারা কোথায় ভেন্যু নেবে, তাদের সুযোগ মতো সেই জায়গায় যায়, এবং সিরিয়াল অনুযায়ী, কম্পিটিশন অনুযায়ী 1-2 টিম সেইভাবে পায়। তো সেই জায়গা থেকে কিন্তু প্রিপারেশন আছে, এবং সামনে বেশি টিম নিয়ে করতে পারে, সেইটাই কিন্তু ফেডারেশনের কথায় বোঝা গেল, এবং তারা সেইভাবেই আশ্বস্ত করেছে। মকসি ভাই, আপনারা যখন খেলেছেন 80-90 এর দশকে, তখন 20টা টিমের লিগ ছিল। ঢাকা মহানগর সবাই খেলতো। সবাই খেলতো। এবং আমার নিজের স্মৃতিচারণে আমার যতটুকু মনে পড়ে, 2003-4 মৌসুমে মুক্তিযুদ্ধ এবং ব্রাদার্স ইউনিয়নের যখন আগমন হয়, তখন বেশ আলোচিত হয়েছে। এবং শিরোপার জন্য লড়াই করার টিম কিন্তু শুধু মোহামেডান আবাহনী ছিল না, আরও অনেকগুলো টিম ছিল। বাংলাদেশের যে বর্তমান যে লিগ স্ট্রাকচারটা, সেই জায়গাটা থেকে আপনাকে মনে করেন যে বসুন্ধরা, আবাহনী, মোহামেডান, এই 3টা টিমের বাইরে অ্যাকচুয়ালি ক্লাবগুলোর মধ্যে কম্পিটিশন, শিরোপার জন্য কম্পিটিশন, রেলিগেশন ফাইট না, চ্যাম্পিয়নশিপের ফাইট দেওয়ার মতো সিচুয়েশন আছে? লাস্ট লিগ যদি চিন্তা করেন, আপনার 10টা টিম নিয়ে খেলা হয়েছে। 10টা টিমের মধ্যে কিন্তু আমাদের সমসাময়িক একদম ফাইটে কে ছিল? নতুন টিম এবং আমাদের মতো কর্পোরেট টিম বলে ফর্টিস। হ্যাঁ, লাস্টের দিকে এসে যখন আমরা এটা 9-18 খেলা হয়, 15 বা 16 নম্বর বেজে যায় ফর্টিস আবাহনীর সাথে হেরে যায়। হ্যাঁ, তখন হলো থার্ডে চলে আসে, আবাহনী সেকেন্ড এবং আমরা তখন ফার্স্ট। এই নিয়ে 1 পয়েন্টের ডিফারেন্সে আমরা আর আবাহনী যখন কম্পিটিশন, এবং লাস্ট দিন পর্যন্ত এইবার লাস্ট লিগে যেটা কম্পিটিশন ছিল, এবং আমরা আবাহনীকে হারিয়ে আমরা তখন চ্যাম্পিয়ন হয়ে, আমাদের ডিফারেন্স হয়ে যায় 4 পয়েন্টের। তখন আমরা 1 ম্যাচ আগে এটা কোয়ালিফাই, আমাদের লাস্ট ম্যাচটাকে ছিল ফকিরাপুলের সাথে। তো সেই জায়গা থেকে ডিফারেন্সটা এরকম হয়েছে যে ফর্টিস এবং আমরা যেটা দেখছি পুলিশ, এবং তারা এবার যেহেতু এফসি কাপ খেলছে, তাদের ধ্যান ধারণা এবং টিমকে ভালোভাবে সাজানোর, এবং বাইরে থেকে বেশ কিছু ফরেন প্লেয়ার নিয়ে আসছে, সেটাই কিন্তু কম্পিটিশনকে হেলদি করার মতো। যখন আপনি ফরেন ইনক্লুডিং ভালো হবে, এবং এখানে আপনি ওপেন করেছেন এশিয়া কোঠা, তো এখানে আমাদের সাফ কোঠা, তো এই জিনিসগুলো কিন্তু অনেকেই আগে ছোট টিমগুলি, আপনি যখন বলছেন ঢাকা মহানগরের আবাহনী মহানগরেরই 2-4টা ফরেন থাকতো, আর সে রাখতো না, সবাই লোকাল প্লেয়ার নিয়ে নিচের থেকে প্র্যাকটিস করে প্লেয়ার নিয়ে খেলতো। তার মধ্যেও চমক দেখাতো আরামবাগ, ফকিরাপুল এবং ওয়ারি আইলো বলতে, তারা কিন্তু নিজস্ব লোকাল প্লেয়ারদের নিয়ে আবাহনী মহানগরকে হারাতো। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এখনকার যে এই কম্পিটিশন আসলে যতগুলি টিম, মিনিমাম আসলে 5টা
চ্যাম্পিয়ন ফাইটে 5টা টিম অ্যাজ ইউজুয়াল থাকলে এবং শেষ পর্যন্ত রেজাল্ট হলে এটা কিন্তু অনেক বেশি উৎফুল্ল থাকে। আগের লিগগুলো চিন্তা করলে আমরা অনেক কম্পিটিটিভ এবং বেটার টিম ছিলাম, আমরা 3-4 ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছি, কিন্তু লাস্ট লিগে আমরা অনেক পরীক্ষা দিয়েছি অনেক কিছু এবং অনেক বড়ি অনেক অবস্থান। রক্সি ভাই, আপনি যেহেতু কোচ হিসেবে আছেন এবং আপনাদের টিমটা যেহেতু খেলবে এই ধরনের একটা মেন্টালিটি, সো আপনার বোধ করে একটু টেনশনও করতে হবে এবার যে অনেকগুলো টিমের সঙ্গে আপনাকে কম্পিট করতে হবে। এটা স্বাভাবিক, এটা নিয়েছে এবং মাথায় ওইভাবে চিন্তা করছি আল্লাহর রহমতে আমরা যদি যত তাড়াতাড়ি শেষ করতে পারি, ব্যান্ড শেষ করলে জানি আমরা মাঠে নামতে পারি। অলরেডি আমরা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং প্র্যাকটিসে কিছু প্লেয়ার প্র্যাকটিসে আছে, কিছু প্লেয়ার প্র্যাকটিসে নেই, তারাও তাদেরকে আমরা যেহেতু আমাদের নিজস্ব সব হোম গ্রাউন্ড এবং আমাদের একাডেমিকে প্লেয়াররা আছে, তাদেরকে মানসিকভাবে আমরা হোমওয়ার্ক দিয়ে রেখেছি। যেহেতু টিম ওয়ার্ক হচ্ছে না, টিম ট্রেনিং না হলে তোমরা ইন্ডিভিজুয়ালি ট্রেনিংগুলো করো, এই ট্রেনিংগুলো করলে ফিটনেসটা থাকবে, ফিটনেস থাকলে তখন আমাদেরকে কাজ করতে কোচের জন্য সুবিধা হয়, একদম নতুন করে তৈরি করতে হয় না বা ওই ধাক্কাটা থাকে না আর কি। কতটা প্রিপেয়ার যদি বলি যে গতকালকের রাতের মিটিংয়ের পরে মেন্টালি আপনি কতটা প্রিপেয়ার নতুন মৌসুমের জন্য এবং আপনার টিমের প্লেয়াররা কতটা আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ এবং অনেক শুকরিয়া। আসলে লাস্ট এক সপ্তাহ ধরে ঘুমাতেও পারিনি এবং এটা বোঝাই যায় যে টেনশনটা অনেক বড় জিনিস। বসুন্ধরা খেলবে না এটা চিন্তাই করা যায় না, সেখানে কালকের মিটিংয়ের পরে হোপসও একদম খুব বেশিভাবে এখন আশাবাদী এবং আল্লাহ উপরে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা 2-3 দিনের মধ্যে আমরা একটা ভালো মানে একটা রেজাল্টও পাবো এবং একটা চমকও দেখাতে পাবো ইনশাল্লাহ। আর মানসিকভাবে তৈরি হচ্ছে আসলে অ্যাজ এ কোচের একটা প্রি প্ল্যান থাকে এবং ট্রেনিং বিফোর এটাকে প্রি সিজনের মতো বলা হয়, সেগুলো আমরা তৈরি করে রেখেছি এবং ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পারি আমরা মাঠে নামার জন্য হোপফুলি বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংস যে দাপটটা ছিল সেটা ধরে রেখে অন্তত তারা মাঠে কম্পিটিশনটা করবে এবং আবাহনী মোহামেডানকে শিরোপার প্রশ্ন একটা টাফ ফাইট দিবে এবং আবাহনীও ব্যাক করবে। আবাহনীর নিয়ে কথা বলছে, আবাহনীরও অ্যাকচুয়ালি ফেরার দরকার। বাংলাদেশের ফুটবলে আবাহনী থাকবে না সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। তো আলটিমেটলি সবাই ব্যাক করুক, সবাই মিলে একটা বাংলাদেশের কম্পিটিটিভ লিগ উপহার দিকে এবং বাংলাদেশ যে নিষেধাজ্ঞার যে বেড়াজাল আছে, ফিফার নিষেধাজ্ঞা, সেখান থেকে মুক্তি পাক, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ রক্সি ভাই এত সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ আসলে। আর আমাদের বসুন্ধরা সকল দর্শকরা জানে আমাদের জন্য যেভাবে দোয়া করেছে, আমরা ফিরে আসছি সেটার জন্য আবারও বেশি বেশি দোয়া করে আমরা একটা চ্যাম্পিয়ন টিম তৈরি করতে পারি। ধন্যবাদ রক্সি ভাই। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।